আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, তোমাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। আজকে হলো অরণ্য ষষ্ঠী, সন্তানের মঙ্গল কামনার জন্য আমরা সবাই তো এই পূজাটাই করে থাকি। আর অনেকে এই ষষ্ঠীকে জামাই ষষ্ঠীও বলে। সকালে উঠে বাসি কাজকর্ম সেরে স্নান ঠানও করে নিয়েছি, আর এখন এসেছি পুজোর জোগাড় করতে। আমাদের বাসায় এই ষষ্ঠীটা পাড়ার সবাই মিলেই করে জন্য অনেক বড় করেই পুজোটা হয়ে থাকে। এদিকে সান্নিধ্যরও স্নান হয়ে গিয়েছে। আজকে ঠাকুর মশাই একটু তাড়াতাড়ি এসে পড়েছে, কারণ ষষ্ঠীর দিনে তো ঠাকুরের দেখা মেলা ভার, সব বাড়িতেই ষষ্ঠী পুজো করা হয়। ওই জন্য ঠাকুর মশাই প্রথমে আমাদের বাড়িতে এসে পুজো দিয়ে তারপরে অন্যান্য বাসায় যাবে। প্রতি বছরই এই ষষ্ঠী পুজো আমরা করে থাকি। মঙ্গল কামনার জন্য প্রত্যেক মায়েরাই এই পুজো করে থাকে, অনেকে আবার জামাইয়ের জন্য পুজো করে থাকে। বিয়ের 3 বছর পর আমি এই ব্রত করা শুরু করে থাকি, আর আমার বিয়ের 3 বছর পর আমার প্রথম সন্তান সোনাই হয়েছে। এর প্রথম 3 বছর আমি আমার বাবার বাড়িতেই গিয়েছিলাম জামাই ষষ্ঠী করার জন্য। আমি আর আমার বরমশাই দুজনেই গিয়েছিলাম, একা তো আর জামাই ষষ্ঠীতে যাওয়া যায় না, দুজন মিলে গিয়েছিলাম। আজকের দিনটা আমার জন্য ভীষণই স্পেশাল একটা দিন। আমার প্রথম সন্তানটা যখন হয়েছিল তখন ও খুবই অসুস্থ হয়েছিল, আর ও একটা অটিজম স্পেশাল চাইল্ড। সেই জন্য আমি মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম এক সময়। তাই মা ষষ্ঠী পুজোর সময় মায়ের কাছে আমি প্রার্থনা করেছিলাম, মা তুমি আমাকে যদি সুস্থ সবল একটা সন্তান দাও, আমি মন ভরে তোমার পূজা করব, ভক্তি ভরে তোমার পূজা করব। মায়ের কাছে প্রার্থনা করার পরই আমার ছোট ছেলে সান্নিধ্য এই পৃথিবীতে আমার কোল আলো করে আসে। একদম সুস্থ সবল সন্তান জন্ম দিই আমি। সেই জন্যই মা আমার প্রার্থনা গ্রহণ করেছে, জন্যই আমি এই দিনটাকে ভীষণই স্পেশাল মনে করি। আর আমি এই দিনটাকে সব সময় ভক্তি ভরে মন দিয়েই পুজো করার চেষ্টা করি। পুজো এদিকে শেষ হয়ে গিয়েছে, এখন আমরা সবাই মিলে অঞ্জলি দিব। আর দেখতেই পাচ্ছ তোমরা, ডালা দিয়ে একদম আমাদের উঠোনটা পুরো ভরে গিয়েছে। আমাদের উঠোনটা অনেক বড় জন্য সবাই মিলে আমরা উঠোনেই পুজো করি। আর পাড়ার সব মায়েরা মিলেই এখন সন্তানের মঙ্গল কামনার জন্য পুজো দিয়ে অঞ্জলি দিয়ে নিচ্ছি। একটা মাই বোঝে তার কাছে একটা সুস্থ সন্তানের কি মর্ম। অসুস্থ সন্তান থাকলে মায়ের যতটা কষ্ট হয়, সুস্থ সন্তান কিন্তু তার থেকেও বেশি আনন্দ এনে দেয়। আমার সোনাই যখন হয়েছিল তখন আমি ভীষণই যন্ত্রণা মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। আমি ঠাকুরের কাছে শুধু বলতাম, ঠাকুর আমার সোনাইটাকে সুস্থ করে দাও, আর আমাকে সুস্থ সবল একটা সন্তানের, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, সন্তানকে তুমি আমার কোলে নিয়ে এসে দাও। তা মা ষষ্ঠী তো সন্তানের দেবী, ওই জন্য মা ষষ্ঠী আমার প্রার্থনা মঞ্জুর করেছে আর আমাকে সুস্থ সবল একটা সন্তান দিয়েছে। তো গুড মর্নিং বন্ধুরা, এটা হলো নেক্সট ডে, ষষ্ঠী পুজোর পরের দিন এটা। আর আমি সকালে ঘুম থেকে উঠে বাগানে চলে এসেছি ঠাকুরের জন্য ফুল তুলতে। গাছের ফুল তুলে নিয়ে এসে ঠাকুরের চরণে দেয়াটা আমার প্রতিদিন সকালের একটা বিশেষ কাজ। আমার কি যে ভালো লাগে এই কাজটা করতে। দেখো আজকে কত ফুল ফুটেছে। সকালে সমস্ত বাসি কাজকর্ম হয়ে গিয়েছে, আর এখন আমি স্নানটা করে নিয়ে পুজো দিয়ে নিই। এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির দিনে গাছ ভরে অনেকই ফুল ফুটে আছে, ওই জন্য এখন অনেক ফুল ধরছে। যখন আবার শীতকাল চলে আসবে তখন আর এত ফুল ধরবে না। শীতকালে আবার একটু ফুলের কষ্ট দেখা দেয় আমার, তখন কেনা ফুল দিয়ে ঠাকুরের আসন সাজিয়ে রাখতে হয়। আর এখন অনেক ফুল ধরেছে জন্য ঠাকুরের আসনটা ফুলে ফুলে একদম ভরিয়ে দিয়েছি। নিজের কাছে ফুল দিয়ে যখন ঠাকুরের আসনটা সাজিয়ে রাখা হয় তখন কিন্তু বেশ ভালো লাগে দেখতে। সকালে চা ব্রেকফাস্টও করে নিয়েছি। এবার দুপুরে রান্নার কাজে চলে এসেছি। বরমশাই বাজার থেকে মাছ এনে দিয়েছে। আজকে বাটা মাছগুলোর সাইজটা একটু বড় বড়, সেই জন্য আজকে মাছগুলো দিয়ে সর্ষে দিয়ে তেল ঝাল রান্না করব। আর রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি। মাছগুলোতে প্রথমে হলুদ লবণ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব, যাতে মাছের ভিতরে লবণটা ঢুকে। এবার কড়াইতে তেল গরম করে নিয়েছি, একটা একটা করে মাছগুলো ভেজে নিব।
আর আজকের মাছগুলো যেহেতু একটু সাইজে বড়, সেই জন্য এই মাছে তেল ঝাল খেতেই বেশি ভালো লাগবে। মাছ ভাজতে ভাজতে আমার একটা কথা মনে পড়ে গেল। আগে যখন বিয়ের পর পর মাছ তেলে ছাড়তাম, তখন মাছ ছাড়তে এত ভয় লাগতো, কি আর বলবো। মাছ ছাড়তেই পারতাম না, আর খুব বেশি তেল দিয়ে ফেলতাম। মাছ সবসময় অল্প তেলে ভাজলেই মাছ ভাজাটা ভালো হয়। খুব বেশি তেলের মধ্যে মাছ দিলে তেল ছিটকে গায়ে, হাতে, চোখে, মুখে আসতে পারে। সেই জন্য অল্প তেল দিয়ে আমি মাছ ভাজি এখন। বিয়ের পরপর যখন মাছ ভাজতাম তখন একদমই মাছ ভাজা ভালো হতো না, সেই জন্য কত কথা শুনেছি সবার কাছে। আর এখন আমার সংসারের সব কাজ করা কোনো ব্যাপারই না। এর মানুষ একবারে কোনো কিছুই শিখে না, একটু করতে করতে তবেই সেই কাজে সে পারদর্শী হয়ে ওঠে। এদিকে আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, আর মাছ ভাজা বসিয়ে দিয়ে আমি তরকারিগুলোকেও কেটে নিয়েছি, মাছের মধ্যে যে সবজিগুলো দিব। বাটা মাছের এই তেল ঝাল রান্না করতে গেলে মাছগুলোকে একদমই বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। মাছগুলো ওদিকে ভাজা হতে থাক, আর আমি এদিকে মাছের তরকারিটাও কেটে নিচ্ছি। অর্ধেক তরকারি কাটা হয়ে গিয়েছে, আর বাকি অর্ধেকটা কেটে নিচ্ছি। পটলগুলোকে ডুমু ডুমু করে কেটে নিয়েছি, আর এবার আলুগুলোকেও সেই একই সাইজে পটলের মতো করে কেটে নিব। এই পটল আলু দিয়ে এই মাছের রেসিপিটা খেতে বেশ ভালো লাগে, আমারও খুব ভালো লাগে, আমার বরমাসেও ভীষণ পছন্দ করে। সেই জন্য আমি মাঝে মাঝেই মাছের এরকম তেল ঝাল রান্না করে থাকি। বাটা মাছ অনেকভাবেই রান্না করা যায়, সবজি দিয়ে, বড়ি দিয়েও রান্না করা যায়, আবার পেঁয়াজ দিয়ে ভুনা করেও রান্না করা যায়, আবার পটল আলু দিয়ে মাছের তেল ঝালটা রান্না করলেও দারুণ লাগে খেতে। আমি সবভাবেই রান্না করে দেখেছি, আমার কাছে এই পটল আলু দিয়ে মাছের তেল ঝাল রান্নাটাই বেশি ভালো লাগে। সামান্য পেঁয়াজও কুচি করে নিচ্ছি, মাছের মধ্যে একটু পেঁয়াজও দিই। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিলে মাছের টেস্টটা একটু অন্যরকম হবে। এদিকে আমার মাছ ভাজাও কমপ্লিট হয়ে গিয়েছে, আর তরকারি কাটাও হয়ে গিয়েছে। এখন মূল রান্নায় চলে আসছি। কড়াইতে তেল গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। এবার শুকনো লঙ্কা দুটো মাঝখান থেকে চিড়ে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। ফোড়ন থেকে গন্ধ ছড়িয়ে আসলে তার মধ্যে পেঁয়াজ কুচিগুলোকেও দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে তার মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা, পরিষ্কার করে রাখা সব সবজিগুলোকেও দিয়ে দিব। সবজিগুলো তেলের মধ্যে হালকা নাড়াচাড়া করে নিতে হবে, তারপর হলুদ লবণ দিয়ে একটু ভালো করে সবজিটা ভেজে নিতে হবে। সবজিগুলো একদম বেশি লাল লাল করে ভাজা যাবে না, একটু হালকা ভেজে নিতে হবে। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, লবণও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার সবজিগুলোকে সামান্য নাড়াচাড়া করে একটু লাল লাল হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো জল, সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য। এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি, এখানে চাইলে ঠান্ডা জলও দেওয়া যেতে পারে। রান্নায় যদি গরম জল ব্যবহার করা যায় তাহলে রান্নার টেস্ট কিন্তু এমনিতেই দ্বিগুণ হয়ে যায়। এবারে আমি সব মশলাগুলো অ্যাড করব, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। মশলাগুলো যখন অ্যাড করা হয়ে যাবে তখন সামান্য নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণ। এবার মিনিট 5 পর ঢাকনাটা সরিয়ে ভালোভাবে মশলাটা সহ সবজিটা ভালোভাবে কষাতে হবে। মশলা যত কষানো যাবে ততই তো রান্নার টেস্ট আসবে। মশলা থেকে তেল ছেড়ে আসলে এবার আগে থেকে বেটে রাখা সরিষা বাটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এই রেসিপিটা সরিষা বাটা ছাড়াও রান্না করা যায়, শুধু জিরে বাটা, ধনিয়া গুঁড়ো, আদা বাটা দিয়ে, কিন্তু সরিষা বাটা দিলে এই রেসিপিটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আমি সরিষা বাটা ছাড়াও রান্না করে দেখেছি, অতটা টেস্ট লাগে না খেতে। সরিষা বাটা দিলেই এই রেসিপিটার টেস্টটা অনেক ভালো লাগে খেতে। মশলা কষানোর পর এবার পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি, আর ঝোল ফুটে উঠেছে। এখন ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে দিচ্ছি ঝোলের ভিতরে। কড়াইটা একটু ছোট, সেই জন্য মাছগুলোর সাইজ যেহেতু আজকে বড় এনেছে, সেই জন্য মাছগুলো কড়াইয়ের মধ্যে আটছিল না। অনেক কষ্টে হালকা হাতে নাড়াচাড়া করে মাছগুলোকে ঝোলে ডুবিয়ে দিচ্ছি। আর বেশি নাড়াচাড়া করলে মাছগুলো আবার ভেঙে যাবে, যেহেতু মাছগুলোকে হালকাভাবে ভেজে রেখেছি।
এবার ঝোল ফুটিয়ে উঠেছে, নামানোর আগে সামান্য ধনিয়া পাতা ছিটিয়ে হয়ে যাবে আমার আজকের বাটা মাছের তেল ঝাল। রেসিপিটা যেমন রান্না করতে সহজ, তেমন খেতেও কিন্তু দারুণ টেস্টি। গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে দারুণ লাগবে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওতে এইটুকুই। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। তোমরা সবাই ভালো থেকো, হাসি খুশি থেকো। টাটা।